হ্যালো, আমার নাম প্রফেসর মোহাম্মদ রুবেদ আমিন। আমি প্রফেসর মেডিসিন ঢাকা মেডিকেল কলেজের করোনা অ্যাওয়ারনেস গ্রুপের একজন অ্যাডমিনও বলতে পারেন আমাকে। তো আমি লাইভে আসছি, আপনারা যদি কেউ থেকে থাকেন উই ক্যান শেয়ার রিগার্ডিং দ্য কোভিড-19। আমরা কোভিড-19 বিষয়ে কথা বলতে পারি, আলোচনা করতে পারি। আপনারা কি কেউ আছেন কথা শুনবার জন্য অথবা দেওয়ার জন্য? আমার মনে হয় আজকে যে টপিকটা নিয়ে কোভিড-19 আলোচনা করতে বলা হয়েছে সেটা হচ্ছে চিকিৎসা সংক্রান্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি মনে করি যে এই বিষয়ে সকল ফিজিশিয়ানরা যারা আমরা আছি এবং একই সঙ্গে যারা ফিজিশিয়ান না কিন্তু এই কোভিড-19 নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় আছি, তাদের সকলেরই একটা কনসেনসাস আসা উচিত যে আসলে আমাদের কি করা উচিত এই সময় এবং কিভাবে আমরা আমাদের এইসব রোগীগুলোকে ম্যানেজ করতে পারবো। সো আসেন কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা হচ্ছে আমরা তো প্রতিনিয়তই দেখছি যে বিভিন্ন টেস্টগুলো আমাদের করা হচ্ছে এবং সারাদিনে প্রায় 1000-3000-এর মতো টেস্ট আমরা করছি এবং এর মধ্যে 100-5 100-4 100-3 কেসগুলো আইডেন্টিফাই হচ্ছে এবং সংখ্যাটা কিন্তু বেড়ে আসছে ধীরে ধীরে আমরা একটা সময় ছিল গত 15 দিন আগেও যখন শতে হিসাব করলাম, এখন আমরা হাজারে হিসাব করা শুরু করেছি। তার মানে দেখেন, এত অল্প সময়ের কোনো একটা টেস্ট করার মধ্যেও যদি আপনারা হাজারে এখন গণা শুরু করতে পারি, এগুলো বুঝাচ্ছে যে আমাদের কি পরিমাণ কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। তাহলে আমাদের এই এক্সেসিভ কমিউনিটি ট্রান্সমিশনের মধ্যে আমরা এখন কি করব, এটা আমাদের সকল ফিজিশিয়ানদের একটা বিরাট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সেকেন্ড ইস্যু হচ্ছে যে আমাদের কাছে যে রোগীগুলো আসবে কোভিড-19, তাদেরকে আমরা আসলে কোথায় পাঠাবো, তারা কোথায় চিকিৎসা নেবে, তারা একসাথে কি করবে। আমি কয়েকটা যে ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তাহলে সবার ভালো হবে। তার কারণ এখন তো আমরা দেখছি যে ঢাকা এবং আশেপাশের জায়গাতে অনেক বেশি কেস, কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গায় নেই সেই পরিমাণ কেস এখনও হচ্ছে না। তার মানে এই না যে বাংলাদেশের অন্যান্য জায়গায় কোনো কেস নেই, কারণ আপনারা দেখবেন যে প্রায় 58টা জেলায় কিন্তু অলরেডি রিপোর্ট হয়ে গেছে, তার খুব একটা বেশি জেলা বাকি নেই। এবং সাধারণত একটা দুটো ছোট ক্লাস্টার এগুলো কোনো জায়গায় হয়, পরে একটা সময় দেখা যাচ্ছে যে আপনার সপ্তাহ দুয়েকের মধ্যে সংখ্যাটা অনেক পরিমাণ বেড়ে যায়। তো এই জন্য আমরা যারা অনেক বেশি পরিমাণ কেস অলরেডি ইতিমধ্যে দেখে ফেলেছি, তাদের একটাই আমার ইমপ্রেশন হচ্ছে আপনারা একটু কেয়ারফুল থাকবেন, এখন থেকে একটু প্রোঅ্যাক্টিভিটি করেন, প্ল্যানিংগুলো যদি করেন তাহলে হয়তো হাসপাতালে আমরা যারা আছি তারা হয়তো ভালো কেয়ার দিতে পারবে। সেকেন্ড ইস্যু হচ্ছে যে এখন সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে আমাদের বিভিন্ন রোগীরা যাদের জ্বর, কাশি, কিছু শ্বাসকষ্ট অথবা গলা ব্যথা এই ধরনের হচ্ছে, তারা কি রোগী আসলে। আমি বলবো বর্তমান সময় যখন হিউজ ট্রান্সমিশন হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে আপনার কোভিড। তাহলে এই রোগীগুলোকে এখন আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে ওই যে সাসপেক্টেড কেস, প্রবাবল কেস যেগুলো রিপোর্টিংয়ের জন্য বলা হচ্ছিল, এগুলোর কি গুরুত্ব আছে এখন? আমি বলবো তেমন কিন্তু গুরুত্ব এখন নাই। তাহলে এখন গুরুত্ব কি? এখন গুরুত্বটা হচ্ছে ক্লিনিক্যাল কেস ডেফিনিশন। আপনি দেখবেন ওয়ার্ল্ড হেলথের অর্গানাইজেশনের গাইডেন্স এবং আমাদের ন্যাশনাল গাইডলাইনে বলা আছে যে কেসগুলোকে আমরা 4 ভাগে ভাগ করতে হবে। একটা হলো মাইল্ড কেস, একটা হলো মডারেট কেস, একটা সিভিয়ার, আর একটা হলো ক্রিটিক্যাল। তাহলে এই যে 4 ধরনের রোগীগুলো আমাদের কাছে আসবে, যখনই তারা কোনো ধরনের সিমটমসগুলো নিয়ে আসবে, আমাদেরকে এখনকার সময়ে প্যান্ডেমিক টাইমে ভাবতে হবে এগুলো সব কোভিড-19 পেশেন্ট। এই জন্য আমি বলবো যখন আমরা অ্যাডমিশনের কথা চিন্তা করব কোনো একটা হাসপাতালে, আমাদেরকে দেখতে হবে আমরা কি ক্লিনিক্যালি কেসগুলোকে ঠিক মতো ডিফাইন করলাম কিনা। আমি বলবো যে আপনারা আমাদের যে এক্সিস্টিং সাসপেক্টেড কেস, তাদের যে রিপোর্টগুলো করে গিয়ে কনফার্ম করার কথা, এগুলো খুব বেশি মাথায় এখন রাখার প্রয়োজন নেই। আমাদের ট্রিটমেন্ট প্রটোকল হাসপাতালে হতে হবে থ্রু বাই ক্লিনিক্যাল কেস ডেফিনেশন। আমি আবার রিপিট করছি, থ্রু বাই ক্লিনিক্যাল কেস ডেফিনেশন। কেন কথাটা বারবার বললাম? এই জন্য যে রোগীগুলো আপনার কাছে আমার কাছে বিভিন্ন জায়গায় আসতেছেন, আমরা বলছি যে এটা হতে পারে সাসপেক্টেড কেস, এবং তখন আমরা বলছি যে না, একটা টেস্ট করতে হবে, কারণ এটা আমাদের মাথায় চাপায়া দেওয়া হয়েছে RT-PCR, যে টেস্ট করলে যখন এটা আসবে তখনই কোভিড হবে, তখন আপনি তাকে কোনো একটা হাসপাতালে পাঠাবেন।
এই কনসেপ্টের জন্য আজকে আমরা দেখেন কত সিরিয়াস রোগীগুলোকে বিভিন্ন হাসপাতালে ঘুরতে ঘুরতে, ইভেন হাসপাতালের বারান্দায়, রাস্তায়, এমনকি যে কোনো জায়গায় কোভিড হোক নন কোভিড হোক হাসপাতালে মারা যাচ্ছে। তাহলে এটা তো চলতে দেওয়া যায় না। আমরা যারা ফিজিশিয়ান আছে আমাদের তো দায়িত্ব আছে, আমরা ফিজিশিয়ানরা কিন্তু স্কেপিং ফেনামেনা করি না। তাহলে আমাদের কি করা উচিত? আমি বলবো যে টেস্ট ইস্যুটা আসবে পরে, সবার আগে আসবে একটা রোগীর স্ট্যাটাসটা কি জানার জন্য। যখন কোনো একটা রোগী আমাদের কাছে আসবে, আমরা কোভিড হই নন কোভিড হই, একটা প্রাইভেট হাসপাতালে থাকি, পাবলিক হাসপাতালে যে কোনো জায়গায় থাকি, উপজেলায় থাকি, ডিস্ট্রিক্ট হাসপাতালে থাকি, আমাদেরকে ট্রায়াজ করতে হবে। এখন আপনি যখন ট্রায়াজ করলেন তখন আপনাকে ট্রায়াজের মতো করে পদ্ধতি করতে হবে। এজন্য যে ডাক্তাররা থাকবেন, যে স্বাস্থ্যকর্মীরা থাকবেন, তারা কমপ্লিট পিপি পরে থাকবেন যখন ট্রায়াজে কেউ আসবেন। রোগী একটা আসলো, আসার পরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কয়েকটা প্রশ্ন করে 10 দিনের মধ্যে তার জ্বর ছিল কি না, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট। যদি দেখেন আপনার রোগীর শ্বাসকষ্ট হচ্ছে, আপনি কিন্তু অনেক সময় এই রোগীটাকে বসে দেখতে পারবেন না, এই রোগীটাকে কেয়ার নিতে হবে। এমনও হতে পারে যে আমরা যদি ওই মুহূর্তে রোগীটাকে একটা স্পেশাল জায়গায় পাঠিয়ে একটু অক্সিজেনও দিই, তাহলেও কিন্তু রোগীটার অনেক বেনিফিট হবে। কথা হচ্ছে আপনি তো জানছেন না তখন রোগীটা কি কোভিড না নন কোভিড। আমি বলবো বর্তমান সময় নিউ অনসেট অফ ইলনেসে যাদের জ্বর, কাশি, শ্বাসকষ্ট হবে, এটা ধরেই নেবেন কোভিড। এটা খুবই আনলাইকলি হবে নন কোভিড কোনো কেস। এই জন্য তাদেরকে একটা জোন করে দেন, সেই জোনে ওরা চলে গেল, সেখানে সে সাপোর্টটা নেয়। যে কোনো শ্বাসকষ্টের রোগীর তার শ্বাসকষ্টের জন্য চিকিৎসা পাওয়ার সম্পূর্ণ অধিকার তার আছে। এই জন্য আমি বলবো যে ওই জোনটাকে আলাদা করে দেওয়া হোক, যেখানে আপনি জানছেন না এখনও এই শ্বাসকষ্টের রোগীটা কিসের, সে গিয়ে সাপোর্টটা পাক, একটা চিকিৎসা শুরু হোক তার। সেই চিকিৎসাটা তার ইনহেলার দেন। আমি বলবো নেবুলাইজ করবেন না, যদি শ্বাসকষ্ট হয় তাকে অক্সিজেন দেন। আমাদের যে নেজাল ক্যানুলা আছে তার মাধ্যমে অক্সিজেন দেন। কিন্তু যখনই আপনি কোনো কেয়ার নেবেন, আপনাকে 100% পিপি পরে কিন্তু নিতে হবে, এবং তার পরবর্তী সময় আপনি তাকে টেস্ট করেন। এই টেস্টটা RT-PCR হতে পারে, তার এক্স রে হতে পারে, ব্লাডের টেস্ট হতে পারে, অনেক ধরনের টেস্ট হতে পারে। সেটা আসার পরে যদি আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে না ওটা কনফার্ম হয়ে গেছে, তখন তার জন্য ডিজাইন করা যে কোভিড জায়গা আছে সেখানে ভর্তি করে দেবেন। যদি এমন হয় যে রোগীটার টেস্ট নেগেটিভ আসলো, কিন্তু আপনার কাছে তখনও সাসপেক্ট বেশি হাই, কারণ তার জ্বর ছিল, গলা ব্যথা ছিল, কাশি এবং শ্বাসকষ্ট ছিল, আমি বলবো তখনও আপনি হাসপাতালে রেখে দেবেন। তখনও বলবেন না এটা নন কোভিড কেস। আপনি প্রয়োজনে আবার রিপিট করাতে পারেন, আপনি এক্স রে করে দেখতে পারেন তার বাইলেটারাল নিউমোনিয়া আছে কিনা। আপনি যদি ভালো হাসপাতাল সিটিং থেকে থাকে, সেটা আপনার ডিস্ট্রিক্ট হাসপাতাল অথবা আপনাদের মেডিকেল কলেজ হাসপাতাল হয়, তাহলে ইভেন আপনি সিটি স্ক্যানও করতে পারেন। একটা সিম্পল টেস্ট সিবিসি, সিআরপি, প্রোকেস, এগুলো করতে পারেন। এগুলো আপনাকে গাইড দিবে এই রোগীটাকে আসলে কোভিড কিনা। RT-PCR সবসময় যে পজিটিভ হবে বলে কোনো কথা নেই। 70% ছাড়া আপনি 1/3 কেসগুলোতে নেগেটিভও থাকতে পারে। এই জন্য যাকে আপনি ভাবছেন যে বর্তমান সময়ের ইলনেসটা এরকম কোভিড, এটা কোভিড ধরে নেবেন। ইউ আর দ্য ক্লিনিশিয়ান, ইউ আর অলওয়েজ কারেক্ট, এটা মনে রাখবেন। আরেকটা ইস্যু হচ্ছে, যদি দেখেন যে আপনার অন্যান্য রিপোর্টগুলো সাজেস্টিভ হচ্ছে না এবং আপনি সাসপিশনটা খুব বেশি করতে পারছেন না, কারণ ওর দরদর করে সর্দি ছিল, অন্য ইলনেসগুলো মিলে না, এক্স রে মিলছে না, ব্লাডের রিপোর্টগুলো মিলছে না, অনেক বেশি পরিমাণ নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, অনেক বেশি সিআরপি না, ইএসআর বেড়ে গেছে, তখন আপনি তাকে সেফলি অন্য কোনো হাসপাতালে হোক আপনি ট্রান্সফার করে ফেলতে পারবেন। আমি বলবো এই যে জোনটা আপনি আলাদা করে ফেললেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো হাসপাতাল। আমি বলবো এখনকার সময় কোভিড হাসপাতালের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি আপনার এমন থেকে থাকে যে রোগীগুলো মাইল্ড ইলনেস অথবা মডারেট ইলনেস, আপনি খুব সেফলি তাকে আরেকটা জোনে দিতে পারতেছেন। এই জোনটা কখনোই রেড জোন হবে না, এই রোগীটা গ্রিন জোন হতে পারে, কারণ রোগীগুলো তো সেফ। আপনি ডিসাইড করেন যে এই রোগীগুলোকে আপনি হাসপাতালে রাখবেন কি না। যদি এমন ইলনেস হয় যে ভেরি মাইল্ড, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কি বাসায় গিয়ে সেলফ হোম আইসোলেশনে থাকতে পারবেন। যদি কেউ সেটাকে আপনাকে কনক্লুসিভলি বলতে পারে সে বাসায়ও থাকতে পারবে, খালি আপনার কাজ হবে তার সঙ্গে টেলিফোনে আলাপ করা। যদি কখনও কোনো রোগীটার এই সময় শ্বাসকষ্টের কখনও আর্লি কোনো ইঙ্গিত আপনি পান, আপনি তাকে ভর্তি করে ফেলবেন, ঠিক আগে যে কথাটা বললাম তার মতো করে। কেন আমি কথাগুলো বলছি, আপনি দেখবেন ভেরি রিসেন্টলি খুলনা থেকে একজন ডাক্তার সাহেব গতকালকে আপনার মুগ্ধা হাসপাতালে ভর্তি হয়েছেন। ইনি কিন্তু খুলনায় যে চিকিৎসা নিচ্ছিলেন খুবই মাইল্ড একটা ইলনেস ছিল। আমি 2 দিন আগে যখন টেলিফোন পাই, আমি ওনাকে শুধু 2টা জিনিস জিজ্ঞেস করলাম যে আপনি যখন বাথরুমে যাচ্ছেন আপনার কেমন লাগে, আপনার কি কষ্ট হয় কিনা। উনি শুধু এটুকু বললেন যে বাথরুম থেকে যাওয়া আসার মধ্যে আমার কেন যে কষ্ট হয়,
আমি বললাম আপনাকে এখনই ভর্তি হতে হবে, এখনই আপনাকে অক্সিজেন নিতে হবে। আমার পয়েন্ট হচ্ছে, যখন আপনি কোনো একটা এরকম ডিভাস্টেটিং ভাইরাস ইলনেস দেখবেন, এই ছোটোখাটো ইনফরমেশনগুলো ডাক্তার সাহেবদের সবাইকে জানতে হবে, ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করতে হবে। তার কারণ আমাদের রোগীরা কিন্তু অনেকেই কিন্তু এই শ্বাসকষ্টের বিষয়টা, রেসপিরেটরি ডিস্ট্রেস বিষয়টা বুঝতে পারে না। কিন্তু আপনি যদি দেখতে পারেন যে তার অ্যাক্টিভিটি ডেইলি লিভিংয়ের সমস্যা হয়ে যাচ্ছে এবং সেটা শ্বাসকষ্টের মতো, বুকে চাপচাপ মতো, এই রোগীটার অনেক বেশি কেয়ার দরকার। তাকে অক্সিজেন দিলে সে ভালো হয়ে যেতে পারে। তাকে একটু প্রন পজিশন করে 4 থেকে 5 ঘন্টা রাখলে রোগীটার অনেক উপকার হতে পারে। তাহলে কেন আমরা সে সুযোগটা নিব না? উনি সেদিন আসলেন না, পরে দেখা গেলো তাকে আপনার এয়ার অ্যাম্বুলেন্স করে নিয়ে আসতে হলো, এবং ওনার তখন সিচুয়েশন অনলি 75%। তাহলে দেখবেন আপনি আমাদের রোগীগুলো কত দ্রুত খারাপ হয়ে যেতে পারে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। সেই জন্য আমি বলবো, যখনই আমরা সিদ্ধান্ত নিচ্ছি কোনো একটা রোগী মাইল্ড, সে বাসায় যাচ্ছে, কিন্তু তাদেরকে যদি আমরা এই কেয়ারগুলো না নিয়ে থাকি, তাহলে কিন্তু আপনার 2 দিন 3 দিনের মধ্যে রোগীগুলো খারাপ হয়ে যাবে। আপনার কাছে যে রোগীগুলো আসছে, সে দিনের প্রথম দিনেও আসতে পারে, তৃতীয় দিনেও আসতে পারে, পঞ্চম দিনেও আসতে পারে। এবং আমরা ডাক্তার যারা আছি, আমরা কিন্তু সকলে জানি এই রোগীগুলো পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এই 4টা দিন অত্যন্ত সিরিয়াস অবস্থা থাকে, এবং এগুলো খুবই ক্রিটিক্যাল টাইম কিন্তু। তাহলে আমরা যদি রোগীগুলোকে ফলো আপ না করি, এই পরামর্শগুলো যদি আমরা ঠিকমতো দিতে না পারি, আমাদের ক্যাটাস্ট্রফ কিন্তু বাড়বে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে অবজার্ভ করছি, ইভেন ঢাকা শহরে যেগুলোকে কোভিড হাসপাতাল অথবা অন্যান্য যেসব বড় বড় হাসপাতাল করা হয়েছে, এখানে আমাদের রোগীগুলোর খুব সাফারিং হচ্ছে। আমি খুবই কষ্টে আছি, কারণ আমরা রোগীদের সাফারিং দেখতে চাই না। এই রোগীগুলো যে সাফারিং করছে, এর মূল কারণটা হচ্ছে RT-PCR টেস্ট, আর কিচ্ছু না কিন্তু। এবং কোনো না কোনোভাবে বিভিন্ন হাসপাতালে এই ইনফরমেশনটা চলে যাচ্ছে যে এরা যদি RT-PCR না হয়, তাহলে এদেরকে অ্যাডমিট না দেওয়া হয়। দিস ইজ টোটালি এক রং কনসেপশন। এবং আমি অ্যাগ্রি করবো, আমার সঙ্গে এখানে যারা আছেন করোনা অ্যাওয়ারনেস গ্রুপে অনেক স্যাররা আছেন, প্রফেসররা আছেন, আপনারা ডাক্তাররা আছেন, আমি জানি আপনারা আমার সঙ্গে অ্যাগ্রি করবেন যে এই রোগীগুলার কিন্তু ভর্তিযোগ্য রোগী এবং তাদের সার্ভিস পাওয়ার সম্পূর্ণ রাইট আছে। আমি বলবো, যে কোনো রকমের রোগী কাশি, শ্বাসকষ্ট নিয়ে কোভিড হাসপাতালে আসুক, প্লিজ আমরা যেন রিজেক্ট না করি। আমরা জাস্ট জোনটা ভাগ করে ফেলি। একটা জোন আনডিটারমাইন্ড জোন থাকুক, সেখানে টেস্ট করার আগে রোগীগুলো যেতে পারবে, সার্ভিসটা পাবে শ্বাসকষ্টের জন্য। একটা জোন থাকবে একেবারে নন জোন, যেখানে রোগীগুলো টেস্ট করে আমাদের কাছে আসবে যে আমি কোভিড টেস্ট করে এসেছি পজিটিভ। আপনি জানলেন, কনফার্ম করলেন, তাদেরকে একসঙ্গে রেখে দেন, কোনো সমস্যা নেই, কারণ একটা কোভিড রোগী আর একটা কোভিড রোগীকে অনেক বেশি পরিমাণ ছড়াতে পারবে না। আর থার্ড একটা জোন থাকবে ভেরি মাইল্ড মডারেট, যেগুলো গ্রিন জোনের মধ্যে আমরা রেডি করে ফেলবো, সেখানে আমাদের রোগীগুলো আসলে আমরা সিদ্ধান্ত নেব যে এই রোগীগুলোকে আমরা হাসপাতালে রাখবো, তাদেরকে হোম আইসোলেশনে যেতে পারবে নাকি ইনস্টিটিউশনাল আইসোলেশনে যেতে পারবে। এই সিদ্ধান্তটা আমার কাছে মনে হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। এবং আমরা অনেক সিভিয়ার রোগী আছে যাদেরকে আসলে এন্ট্রি নিচ্ছি না হাসপাতালে, তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি, কেউ এন্ট্রি নিচ্ছে না ফর দি শেক অফ RT-PCR। RT-PCR ইজ এ গুড টেস্ট, গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, আমরা বুঝেছি, কিন্তু এই টেস্ট মানেই সব কিছু নয়। আপনি যে ক্লিনিক্যালি ডাক্তার হয়েছেন, একজন এক্সামিনেশন করার সিস্টেম জানেন, একটা ভালো হিস্ট্রি নিতে জানেন, তার মাধ্যমে আপনি বুঝে ফেলতে পারবেন এই রোগীটিকে আসলে কোভিড-19 কিংবা না। আমি বলবো, আমরা আমাদের ডায়াগনোসিসের থ্রেশহোল্ডটাকে একটু কমিয়ে ফেলব। অনেক বড় থ্রেশহোল্ডে ডায়াগনোসিস এখন আমরা যেন না করি, আমাদের থ্রেশহোল্ডটা হবে লো। কখনোই কোনো একটা রোগী জ্বর, সেই জ্বরের মাত্রা বেশি থাকতে পারে, কম থাকতে পারে, গলা ব্যথা, শুকনো কাশি, উইদাউট রেসপিরেটরি ডিস্ট্রেস, শ্বাসকষ্ট, উই মাস্ট থিঙ্ক অ্যাবাউট কোভিড-19 ইন দিস। আরেকটা বিষয় আমি বলি, যেসব রোগীগুলো আমাদের কাছে সিভিয়ারিটি নিয়ে আসবে, দেখেন আমরা যত কথাই বলি খাই, আমাদের কিন্তু অনেক ভেন্টিলেটর সাপোর্ট দেওয়ার মতো সুযোগ আমাদের নেই। আমরা অনেক ভেন্টিলেশনের সাপোর্ট দিয়ে রোগীগুলোকে রিকভারি করতে আসলে পারবো না। এই যে ভেন্টিলেশন নিয়ে আলোচনা হচ্ছে, এই আলোচনায় প্লিজ আমরা যেন না যাই। আমরা ভেন্টিলেশন দিয়ে অনেক বেশি রিকভারি করতে পারবো না। কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা ভেন্টিলেশনে গিয়েছে, তাদের 88% ছিল মর্টালিটি, 88। আমাদের হার্ডলি 98 হবে। তাহলে দেখেন, অনেক বেশি পার্থক্য নেই, যেখানে এত ভালো উন্নয়ন ব্যবস্থা থাকার পরেও ওরা 88% করছে। আপনারা ইউরোপ অথবা অন্য জায়গায় হয়তো চিন্তা করবেন যে মর্টালিটিটা ভেন্টিলেটারে এত বেশি নয় কেন। আমি বলবো, ওই সময় যে স্টেটমেন্ট ওরা দিয়েছে,
ওই স্টেটমেন্টের পরে দেখবেন অনেক কেস, অ্যাক্টিভ কেস ওদের ভেন্টিলেটার আছে, ওদের আউটকাম কিন্তু এখনও শেষ হয় নাই। এই জন্য সরি টু সে, যারা ভেন্টিলেটারে যাচ্ছেন তারা রোগীদেরকে অনেক বেনিফিট দিতে পারবেন না। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অক্সিজেন। এখন এই অক্সিজেন আমাদের উপজেলায় কাজ করছেন, ডিস্ট্রিক্ট হাসপাতালে কাজ করছেন। আমি জানি না আপনাদের কতগুলো পরিমাণ অক্সিজেন সিলিন্ডার আছে। আপনি যদি কাউকে 2 থেকে 6 লিটার করে পার মিনিট অক্সিজেন দেন, একটা অক্সিজেন সিলিন্ডার শেষ হতে 4 ঘন্টা লাগবে। আপনার কাছে যদি 20টা পেশেন্ট থাকে, আপনি কয়টা অক্সিজেন সিলিন্ডার উপজেলা হেলথ কমপ্লেক্সে রেখেছেন? দিস ইজ কল প্ল্যানিং। আপনি যদি প্ল্যানিংটা না করেন, আপনি ওই 15 থেকে 20টা রোগী যাকে সামান্য অক্সিজেন দিলে ভালো হয়ে যাবে, তাকে রিকভারি করতে পারবেন না। এই জন্য প্ল্যানিংটা করেন, আপনার অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে অক্সিজেনগুলো রাখুন। এবং যারা মডারেট কেস আছে, যাদের এখনও শ্বাসকষ্ট কিছু কিছু হচ্ছে অথবা শুরু হয়েছে, তাদের আপনাদের এই 1 থেকে 6 লিটার অক্সিজেন ইজ এনাফ, অ্যান্ড আই রিপিট, এনাফ টু মেক এ ভেরি গুড আউটকাম। সেকেন্ড ইস্যু হচ্ছে, এই সিভিয়ারিটির কিছু কিছু অংশ কিন্তু শুধু এই অক্সিজেনেই ভালো হবে না, তাদেরকে হয়তো আরেকটু বেশি অক্সিজেন দেওয়ার দরকার হবে। আনফর্চুনেটলি আমি সে বলতে বাধ্য হচ্ছি, এই যে হাই ফ্লো অক্সিজেন আমরা দেব, এই হাই ফ্লো অক্সিজেন দেওয়ার মতো যে ব্রিদিং মাস্কটা আমাদের দরকার, ব্রিদিং মাস্ক বলেন অথবা ভেঞ্চুরি মাস্ক বলেন, এগুলো আমাদের কিন্তু অনেক নেই। আমাদের হ্যাপা ফিল্টার নেই যার মাধ্যমে আমরা অনেক 60 থেকে 80 লিটার পার মিনিটে আমরা অক্সিজেন দিতে পারবো কিনা। তাহলে কি করা যাবে? আমি বলবো যতটুকু ফ্লো আমাদের আছে ততটুকুই দেন। রোগীটাকে একটু মাস্ক পরার জন্য ব্যবস্থা করেন, যে কোনো মাস্ক, ইভেন তার উপর দিয়ে দরকার হলে একটা আমাদের সার্জিক্যাল মাস্ক দেন। চারিদিকে টাট করে দিতে পারেন নাকি দেখেন, যাতে অ্যাটলিস্ট স্মল অ্যামাউন্ট অফ অ্যারোজোলাইজেশন যাতে কম হয়। দিয়ে গিয়ে আপনারা দূরে থাকুন, যত দূরে থাকার চেষ্টা করতে পারবেন হেলথ কেয়ার ওয়ার্কাররা তত ভালো। কিন্তু এই যে আমরা অক্সিজেন দিলাম, দিতেই রোগীটার উপকার হবে। এবং আরেকটা জিনিস করবেন, আমি বলবো যখনই দেন না কেন, রোগীটাকে প্লিজ আপনারা প্রণ করে দেন। প্রণ করে দিলে দুটো সুবিধা দেখেন, রোগী যখন প্রণ থাকছে, তার মাথার এন্ড থেকে মাথা নিচু থাকবে বিছানার নিচে, ও অক্সিজেন আপনার সরাসরি মুখে দিতে পারছে না কিন্তু, সুতরাং ভাইরাস শেডিং সে আপনাকে সরাসরি মুখে দিতে পারবে না। সেকেন্ড ইস্যু হচ্ছে যে সে যখন অক্সিজেনটা পেয়ে প্রণ হবে, চারিদিকে অ্যারোজোলেশনটা কম হবে। আর যদি স্যার মাস্কিং অনেক ভালো থেকে থাকে, তাহলে ইভেন আপনি উপজেলায় হোক, ডিস্ট্রিক্ট হাসপাতালে হোক, এই লিমিটেশনের মাধ্যমেও সঠিক অক্সিজেন দিয়ে অনেক রোগীকে ইনশাল্লাহ আপনারা রিকভারি করতে পারবেন। যত সম্ভব পসিবল আমরা ভেন্টিলেটর অ্যাভয়েড করব। আই অ্যাগেইন রিপিট, যত সম্ভব পসিবল আমরা ভেন্টিলেটর অ্যাভয়েড করব। আমাদের সবার কাছেই দেখেন পালস অক্সিমেট্রি আছে, অক্সিজেন স্যাচুরেশন আমি দেখব। আপনারা 93-94% হিসাব অক্সিজেন স্যাচুরেশনের কথা শুনেছেন। আমি বলবো যাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি, তাদের যদি মোর দেন 86% অক্সিজেন ইভেন উইথ অক্সিজেন সিলিন্ডারে ভালো থাকে, ইউ আর ডিলিং গুড। এই রোগীগুলো প্রন পজিশনে ভালো থাকবে, ইউ আর ডুইলিং এক্সেলেন্ট জব। ডোন্ট ওয়ারি দ্যাট আমি 93% অ্যাচিভ করতে পারলাম না কিনা, কারণ আপনি সবাইকে আইসিইউতে পাঠাতে পারবেন না। আমাদের এত আইসিইউ সাপোর্ট নেই, আমাদের এত ভেন্টিলেটর নেই। এই জন্য আমাদের মূল অপশনস থাকবে আমাদের অক্সিজেন। এটা আমি বারে বারে আপনাদেরকে বলার চেষ্টা করছি। আরেকটা হচ্ছে, ভেরি রিসেন্টলি দেখবেন আমাদের কাছে হাই কোয়ালিটি কোনো ড্রাগসের এভিডেন্স নেই, কিন্তু সারা পৃথিবীর যত অথরিটি আছে তারা যে রিকমেন্ডেশনগুলো দিচ্ছে, এগুলো দিচ্ছে এক্সপার্ট ওপিনিয়নের ভিত্তি করে। 10 জন ভোট দিল তো 8 জন অ্যাগেনস্টে দিল, 10 জন পক্ষে দিল। এইভাবে আসলে রিকমেন্ডেশনগুলো সঠিক হচ্ছে না। পৃথিবীর বিভিন্ন হাসপাতালে আপনি দেখবেন যে এইসব ড্রাগগুলো ব্যবহার করা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে রিপারপাস ইউজ অথবা কম্পেনশনারি ইউজ। কারণ রোগীটা আপনার চোখের সামনে মরে যাচ্ছে, আপনি তো সেটা অ্যালাউ করতে পারেন না ফর দ্য টাইম বিং অফ এভিডেন্স। এই জন্য আমি বলবো যে ল্যাক অফ এভিডেন্স মানে নো এভিডেন্স, এই কথা ঠিক না। আমরা যখন ল্যাক অফ এভিডেন্স ভাবি, তখন মাথায় যেন না খেলে যে এটার মানে নো এভিডেন্স। ইটস নট ট্রু। এই জন্য আমাদেরকে এভিডেন্সের জন্য ওয়েট করতে হবে, কিন্তু ফর দ্য টাইম বিং যেটা সর্বোৎকৃষ্ট ড্রাগগুলো আমাদের দেওয়ার কথা আমরা দেওয়ার চেষ্টা করব। এই যে ড্রাগগুলো বিভিন্ন সময় আমরা রিকমেন্ড করছি, হাইড্রোক্সিক্লোরোকুইন, এজিথ্রোমাইসিন, একটা ফ্যাভিপিরাভির ড্রাগ আছে অ্যান্টিভাইরাল, অথবা স্টিরয়েড, যখন এই রিকমেন্ডেশনগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে, প্লিজ মাথায় রাখবেন এগুলো দেওয়ার একটাই বিশাল টার্গেট, আমরা যাতে ভেন্টিলেটরের রোগীগুলোকে যেতে দিতে না হয়। আমরা যত আর্লি এগুলো ব্যবহার করতে পারবো, আমাদের মডারেট কেসকে ইউজ করতে পারবো,
আমরা যত মাইল্ড টু মডারেট কেসগুলো ইউজ করে কিছু না কিছু বেনিফিট দিতে পারবো, আমাদের রোগীগুলোর বেনিফিট হবে। 10টা পেশেন্টের ভিতরে 2টা পেশেন্টেরও যদি ভুলে বলে বেনিফিট হয়, দিস ইজ আওয়ার সাকসেস। এই জন্যই কিন্তু রিকমেন্ডেশনগুলো আসছে, এবং এগুলো সময় সময় যদি আমরা দেখি যে না এগুলোর আসলে খুব ভালো বেনিফিট হচ্ছে না, উই ক্যান চেঞ্জ দিস ওয়ান। কিন্তু আমরা মানুষের ফেটটাকে চেঞ্জ করে ফেলতে পারছি না এখনই থ্রু দিস এভিডেন্স অ্যান্ড এভিডেন্স। আমরা নিজেরাও কিন্তু এভিডেন্স বেসড প্র্যাকটিশনার। আমি পার্সোনালি এভিডেন্স বেসড ছাড়া কখনোই কোনো কথা বলি না। কিন্তু এখনকার সময়ে যেখানে এই ডিভাস্টেটিং ইলনেস শত শত মৃত্যু ঘটাচ্ছে চারিদিকে, আমাদের বাংলাদেশে অনেক মৃত্যু ঘটিয়ে ফেলছে, প্লিজ আপনারা ন্যাশনাল গাইডলাইনটা ফলো করেন। এটা আপনাদের উপকারের জন্যই করানো হচ্ছে। আমরা এটা নিয়ে অনেক সায়েন্টিফিক আর্গুমেন্ট করতে পারবো। আমি জানি সায়েন্টিফিক আর্গুমেন্টে আপনারা সবাই জিতবেন, উই রেসপেক্ট দ্যাট ওয়ান। কিন্তু খেয়াল করে দেখবেন এগুলো সব আলোচনা করার পরেও একটা সিদ্ধান্ত এই বিশেষজ্ঞ ডাক্তাররা মিলে নিয়েছে, আমরা যেন ওনাকে রেসপেক্ট করি এবং তাতে বেনিফিট আপনি পেতে পারেন। এই পেতে পারেন জায়গাটাকে আমি অনেক বেশি গুরুত্ব দিচ্ছি, আপনারা ফলো করার চেষ্টা করেন। কিন্তু এর মানে এই না যে আমরা আমাদের মূল জায়গা অক্সিজেন এখান থেকে সরে যাব। আমাদের প্রাইমারি টার্গেট সেটাই থাকবে যে ইনশাল্লাহ আমরা যেন ঠিকমতো অক্সিজেনগুলোকে দেওয়ার চেষ্টা করি, আমরা যেন কম ভেন্টিলেশনে যাওয়ার চেষ্টা করি, আমরা যেন নন ইনভেসিভ ভেন্টিলেশনের পদ্ধতিগুলো কম ফলো করার চেষ্টা করি, এটা আমাদের থাকবে। আমরা যদি চিন্তা করি কাউকে সিপিএপি অথবা বাইপ্যাপ দেবো, তারা ভেবে নেব যে এই রুগীটাকে সিওপিডি ছিল কি না, হার্টে কিছু আছে কি না, তখন কিন্তু আসলে আপনি বেনিফিটটা দিতে পারবেন। আমি অল্প কিছু কথা বললাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি টাইম। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন। আমি আশা করি আমাদের যারা ডাক্তার আছেন হয়তো কিছুটা বেনিফিট আপনারা পেয়েছেন। আপনারা দেখবেন যে বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো জায়গাতে এই রোগটা নিয়ে অনেক বেশি পরিমাণ গবেষণা তো হচ্ছে এবং রীতিমতো আলোচনা হচ্ছে, অনেক কিছু হবে, ডিসকাশন হবে, সায়েন্টিফিক পার্ট হবে। কিন্তু আমি সর্বশেষে যেটা কথা বলবো, যে যত কিছুই চিন্তা করেন না কেন, স্টিল ভাইরাস ইজ দ্য টাইম লাইন। ভাইরাস কিন্তু সময় দিচ্ছে সে কখন কোথায় গিয়ে কি হবে। ভাইরাস এখনও টাইম দিয়ে যাচ্ছে কোথায় কোন জায়গায় সে মিট করে কি করবে, সে কি শান্ত হবে নাকি আরও ভয়ঙ্কর হবে, সে তার মর্টালিটি ডিকটেট সে করতেছে, আমরা না। কিন্তু এটা আমাদেরকে মেনে নিতে হবে কিন্তু, এবং মেনে নিয়ে আমরা যতই হেলথ কেয়ার ওয়ার্কাররা যত সার্ভিস দিই না কেন, পাশাপাশি একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের সবার ইম্পর্ট্যান্ট অংশ হচ্ছে যে দোয়া চাওয়া। রোজার মাস চলে আসছে, আমরা সবাই দোয়া করি আমাদের রোগীগুলোর জন্য, আমাদের নিজেদের জন্য, স্বাস্থ্যকর্মী যারা আছে সবার জন্য। আমরা আল্লাহর কাছে চাই যাতে উনি আমাদের জন্য দয়া বর্ষণ করেন। এই কোভিড-19 আমাদের যে বিপদগ্রস্ততা নিয়ে আসছেন, একমাত্র উনি পারেন আমাদেরকে রক্ষা করতে। আমরা আমাদের প্রফেশনালিজম মেনটেন করব। আমি আবারও রিকোয়েস্ট করছি আজকের এই আলোচনার মাধ্যমে, যারা আমরা ডাক্তার আছি, আমাদের রোগীগুলো যখন কোনো একটা রোগী কাশি, শ্বাসকষ্ট, জ্বর নিয়ে আসে, বিশেষ করে শ্বাসকষ্ট, প্লিজ আমরা যেন রোগীগুলোকে ফেরত না দিই। প্লিজ আমরা জোন ভাগ করে ফেলবো এবং আমরা সমস্ত পেশেন্টগুলোকে অ্যাডমিট করার চেষ্টা করব যারা শ্বাসকষ্ট আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং টু মি। ধন্যবাদ সবাই।